বন্ধুগণ, ভুল ইনফরমেশন দিয়ে ফেলেছিলাম। মানে ভেবেছিলাম শুধু হ্যাঙ্গিং ব্রিজ করে আমরা চলে যাব, কিন্তু ডিসিশন চেঞ্জ। পরে ভাবলাম কবে আবার আসবো ঠিক নেই, সবাইকে নিয়ে দেখেই নিই এবং আপনাদেরও দেখিয়ে দিই আরও তিনটে পয়েন্ট। সেই পয়েন্টগুলো দেখতে এসেছি। আসতে গিয়ে যেটা দেখলাম সেটা হচ্ছে যে না আসলে সত্যিই মিস করতাম। পুরো নেওড়া ভ্যালির ডিপ ফরেস্টের ভেতর থেকে গাড়ি আমাদের আনলো। এত সুন্দর ফরেস্ট, আপনাদের সবটাই দেখাবো। আর যে পয়েন্টগুলোতে এসেছি সেই পয়েন্টগুলো এবার একটু দেখুন, চোখ জুড়িয়ে যাবে। অনবদ্য, না আসলে সত্যি মিস করতাম, আপনারাও মিস করতেন। চলুন দেখি। আপনারা তো আগের পর্বে দেখেছেন আমরা মেটলি বাজার হয়ে শামসিং সুনতালিখোলার দিকে গেছি এবং সেখানে সকালবেলার সাইড ভিজিটে আমরা হ্যাঙ্গিং ব্রিজ আপনাদের দেখিয়েছি। হ্যাঙ্গিং ব্রিজটা আমাদের যখন ড্রাইভারদের সঙ্গে কথা হয়েছিল তখন শুধু হ্যাঙ্গিং ব্রিজ দেখানোর জন্য কথা হয়েছিল মাত্র 300 টাকা করে নেবে পার গাড়ি, তাতে 6 জন করে উঠবে। এবার 300 টাকা করে আমরা তাতেই রাজি হই। ভেবেছিলাম প্রথমে যে আমরা শুধু হ্যাঙ্গিং ব্রিজ দেখে চলে যাব। একজন বলল যে ওখানে এখন জল সেরকম নেই, বর্ষাকালে ভালো জল থাকে, সেই জন্য ওখানে গিয়ে লাভ নেই। আমাদেরই ড্রাইভার, যেটা আমাদের পার্মানেন্ট ড্রাইভার, সে বলেছিল, হয়তো বলেছিল তাড়াতাড়ি ফেরার উদ্দেশ্যে, ভুল পথে চালিত করার জন্যে। কিন্তু আমরা যখন ওদেরকে গিয়ে কথা বললাম, বলেছ একবার তো চলুন। তো আমরা পরে রাজি হলাম যে 1300 টাকা পার গাড়ি, 2600 টাকা দুটো গাড়িতে পড়বে। আমরা মোট 12 জন ছিলাম। আরেকটা কথা বলা হয়নি, সেটা হচ্ছে এই শামসিং সুনতালিখোলা ঢুকতে গেলে পার গাড়ি পিছু 100 টাকা করে একটা ফিজ লাগে। মানে দুটো গাড়িতে আমাদের 200 টাকা লেগেছে। আর তার সঙ্গে 20 টাকা পার্কিং চার্জ, মানে দুটো গাড়িতে 40 টাকা পার্কিং চার্জ লেগেছে। তার মানে 240 টাকা দুটো গাড়িতে পার্কিং চার্জ নিয়ে এন্ট্রি ফি। ওদের ওখানকার গ্রামের উন্নতির প্রকল্পে ওটা ওদের একটা ফান্ডিং হয়, সেই ফান্ডিং থেকে চাঁদা তোলা হয়। যত রকম ট্যুরিস্ট যায় সেই রকম তত ট্যুরিস্টের কাছ থেকেই সেগুলো নেওয়া হয়। এরপরে যখন আমরা ঠিক করলাম, ড্রাইভারদের বললাম, আমাদের যে মানে ওখানকার ড্রাইভার যারা ওই সাইট সিনটা করায়, মানে ভেতরের সাইট সিনটা করায়, তাদের বললাম দাদা আমাদের নিয়েই চলো, আমাদের 3টে পয়েন্ট দেখিয়ে দিন। তো তখন বললো চলুন নেওড়া ড্যাম, নেওড়া ভ্যালি জঙ্গলের মধ্যে দিয়ে আমরা যাব, নেওড়া ড্যামে যাব। নেওড়া ড্যামের পর থেকে আমরা তারপরে যাব নেওড়া ব্রিজ বলে একটা হয়েছে, সেই নেওড়া ব্রিজের সামনে যাব। আর একটা আছে নেওড়া লাভার্স পয়েন্ট, সেটা এমন কিছু ব্যাপার নেই, সেটা একটা পাহাড়ের ধারে একটু দূরে একটা দেখা যায়, ওটাতে আমরা আর নামিনি। নেওড়া ড্যাম আর নেওড়া ব্রিজ ঘুরে সেটা আমাদের ভালো লেগেছে। ঘুরে আমরা চলে এসেছি আবার সেই যেখান থেকে শুরু করেছিলাম, আমাদের ড্রাইভারদের যেখানে আমাদের ছিল, মানে পার্কিং ছিল, সেখানে অবধি চলে এসেছিলাম। তো সেটা আমরা এখন আপনাদের দেখাবো, নেওড়া ব্রিজ আর নেওড়া ড্যাম। দেখুন খুব সুন্দর জায়গা। আমরা এখন দাঁড়িয়ে আছি নেওড়া ব্রিজ, মানে সাকাম ব্রিজের ওপরে, নেওড়া নদীর ওপরে যেটা অবস্থিত। আমরা এসেছি শামসিং সুনতালিখোলা হয়ে। আর ব্রিজটার পরে যেদিকে রাস্তা চলে গেছে সেই রাস্তাটা হচ্ছে গরুবাতান হয়ে সোজা মালবাজার চলে গেছে রাস্তা। তো এই হচ্ছে নেওড়া ব্রিজ, যেটাকে সাকাম ব্রিজও বলা হয়। বর্ষাকালে প্রচুর জল থাকে। নদীটা একটা সাইডে, নদীটা মনে হচ্ছে দুটো ভাগে ভাগ হয়ে গেছে। আর এই সময় যখন আমরা গেছি তখন প্রচুর মাছ, স্বচ্ছ জলে প্রচুর মাছ কিলবিল করতে দেখা গেছে এবং বড় বড় মাছ। তো কিছুক্ষণ আমরা এখানে কাটাতে ভালোই লাগলো। একটু নেমে একটু রিল্যাক্স ফিল করলাম, সবাই হাঁটাচলা করলাম। তারপরে আমরা আবার গাড়িতে উঠে ড্যামের উদ্দেশ্যে রওনা দিলাম, নেওড়া ড্যাম যেটাকে বলা হচ্ছে। চলুন সেটাও দেখি।
এটাই সেই নেওড়া ড্যাম। এই প্রকল্পটিতে 44 মিটার দৈর্ঘ্য এবং 7 মিটার ব্যাসের 4টি পেনস্টক সহ একটি 32 মিটার উচ্চ বাঁধ রয়েছে। ইউনিট 1 এবং ইউনিট 2 2013 সালের জানুয়ারি মাসে এবং ইউনিট 3 এবং 4 যথাক্রমে ফেব্রুয়ারি এবং মার্চ মাসে কমিশন করা হয়েছিল। পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ এই কেন্দ্রের একমাত্র সুবিধাভোগী। প্রকল্পটি নির্মাণের সাথে এলাকার উন্নয়ন, কাঠামো, শিক্ষা, চিকিৎসা এবং কর্মসংস্থান দ্বারা প্রচুর পরিমাণে উপকৃত হয়েছে। নেওড়া ড্যাম থেকে ফেরার সময় আমরা যখন সামসিংয়ে ফিরছিলাম, আমাদের গাড়ি যেখানে রাখা ছিল, একটা মাঝখানে একটা গ্রাম পড়ে, ভারী সুন্দর গ্রাম, মানে এক একটা বাড়ি এক এক রকম সুন্দর, তার সঙ্গে ফুল গাছ, চারিদিকের গাছ, পাছালা পাহাড়ের একটা এরকম জায়গায় এত সুন্দর গ্রামটা। আমার মনে হচ্ছিল মাঝে মধ্যে এখানেই যদি থাকতে পারতাম, ঠাকুর যদি আমাকে এখানে একটা বাড়ি দিত, কি ভালোই না হতো। আমরা ওখানে নেমে একটু ছবি টবি তোলার চেষ্টা করেছি, মেয়েরা যারা ছিল তারা ছবি তুলেছে। তো আমার এত ভালো ভালো বাড়িগুলো সেই গ্রামটার পাশ দিয়ে এখন যাচ্ছি, গ্রামটা দেখুন, আপনাদেরও ভালো লাগবে। আমরা যেখান থেকে ওদের গাড়ি নিয়েছিলাম স্যামসাংয়ে, সেখানে একটা চার্টবোর্ড করা আছে ওদের ট্যাক্সি স্ট্যান্ডে, আপনারা সেটাও পড়ে নিতে পারেন। তাহলে আপনারা ঠকবেন না, বুঝতে পারবেন কোথাকার কোন রেট, আর তাদের ড্রাইভারদের সঙ্গে বার্গেনিং করারও কোনো রাস্তা থাকবে না। তাহলে সেটাই ভালো, একটা চার্টবোর্ড রাখা সব জায়গার জন্যে। সেই চার্টবোর্ডটা আপনাদের দিয়ে দিলাম, আপনাদের উপকারে লাগবে। এরপর আমরা দুপুর 2:30-এর সময় হোটেলে ফিরে এসেছিলাম। হোটেলে ফিরে এসে আমরা লাঞ্চ করেছিলাম। যখন লাঞ্চ প্রিপেয়ার্ড হচ্ছে, তখন আমার যেমন স্বভাব, একটু পাখি দেখলেই মনে হয় দেখি কোথায় ডাকছে। তো হঠাৎ করে দেখি একটা ব্ল্যাক হেডেড ওরিয়ল, মানে আমাদের বাংলাতে যেটা বেনেবউ বলে, গাছের মধ্যে ডাকছে। তো আমি ক্যামেরাটা নিয়ে একটুখানি ওদিকে ফোকাস করলাম, দেখলাম সত্যিই সুন্দর পাখিটা। তো সেটাই আপনাদের দেখাচ্ছি এখন। এরপরে কি লাঞ্চ করেছি, আমরা লাঞ্চ করেছিলাম ডাল, স্যালাড, বেগুন ভাজা, একটা তরকারি, কাতলা মাছের একটা আইটেম, কালিয়া টাইপের চাটনি, পাঁপড়, সেটাও আপনাদের দেখাচ্ছি। এরপর লাঞ্চ করার পরে সবাই একটু ক্লান্ত, সবাই রেস্ট নিতে যে যার ঘরে চলে গেল। আমি কি করলাম, আমার তো দুপুরবেলা ঘুম হয় না, আমি চলে গেলাম মূর্তি নদীর পাশে। সেখানে সুন্দর সানসেট আমি উপভোগ করলাম এবং আমি সেটাও ক্যামেরায় বন্দি করার চেষ্টা করলাম। সানসেট করার পরে তারপরে আমি যখন রিসোর্টে ফিরছি, তখন পাশেই নদী। এবার ফিরতে গিয়ে দেখি একটা মুরগি তাদের ছানাদের নিয়ে যে যার ঘরে ফিরছে। সারাদিন রিসোর্টের সঙ্গে ছিল, এবার ওদের একটা আস্তানা আছে, সেখানে ওরা ফিরে যাচ্ছে তাদের নিজের ছানাদের নিয়ে। আজকে আমাদের 31st নাইট। এরপরে যে অনুষ্ঠানটা হয়েছিল সেটার আর বিশেষ করে ভিডিও করিনি, এক ঝলক আপনাদের দেখাবো। ওই ওদের হোটেলের তরফ থেকে
মেয়েদের জন্যে কোল্ড ড্রিঙ্কস, চিপস, জল এ সমস্ত ব্যবস্থা ছিল, তার সঙ্গে চিকেন বারবিকিউ করা হয়েছিল। আর তারপরে বড়দের জন্যে, যারা ড্রিঙ্ক করে তাদের জন্য তো ড্রিঙ্কের প্রচুর অহরহ ব্যবস্থা, মানে ঢালাও ব্যবস্থা যাকে বলে। তার সঙ্গে চিকেন বারবিকিউ। ডিনারে ছিল, সেদিন ডিনারে ছিল ভেজ ফ্রাইড রাইস আর চিকেন কষা। তো রাত্রেবেলাটা সেই খেয়েই আমরা শুতে গেছি। তো চলুন এর আগে যাই, এরপরে পরদিন সকাল। তো গুড মর্নিং বন্ধুরা। আজকে সকালে আমরা উঠে ব্রেকফাস্ট করার পর গাড়িটা আগে থেকেই বলা ছিল, দুটো বোলেরো গাড়ি। তারপর আমরা তাতে লাগেজ প্যাক করে আমরা বেরিয়ে পড়লাম লোলেগাঁওয়ের রিসোর্ট ট্রি ফার্নের উদ্দেশ্যে। আজ সেই রাস্তায় দেখাবো আপনাদেরকে কোন রাস্তা দিয়ে গেছি এবং নতুন নতুন কি হয়েছে, নতুন রাস্তা কিরকম দেখতে হয়েছে। ওভারব্রিজগুলো পাহাড়ের গায়ে, সুন্দর ঝুলন্ত ওভারব্রিজ, তার মধ্যে দিয়ে গাড়ি যাচ্ছে। তো আজকে সেই রাস্তাটা উপভোগ করে চলুন রিসোর্ট ট্রি ফার্ন অব্দি। রাস্তাটা কিন্তু ভারী সুন্দর। শুনেছি বাগড়াকোট হয়ে, ঋষিখোলা হয়ে রাস্তাটা সোজা সিকিম হয়ে চলে যাচ্ছে চায়না বর্ডার। শুধু ভারতীয় বর্ষের মিলিটারিদের জন্য এই রাস্তাটা তৈরি করা হচ্ছে। রাস্তাটা তৈরি হওয়ার পরে এখনো অনেক জায়গায় অনেক রকম ভাবে কাজ চলছে, পুরো রাস্তা এখনো শেষ হয়নি। কিছু কিছু জায়গায় কাঁচা রাস্তাই আছে, সবে শুরু হচ্ছে। কিছু লুপ পুল বলা হচ্ছে, এই ব্রিজটার নাম দেওয়া হয়েছে লুপ পুল। তো এই লুপ পুল সব জায়গায় লুপ জোড়া হয়নি এখনো, কিছু কিছু জায়গায় ছাড়াই আছে। মাটির রাস্তা যেমন আগেকার খারাপ রাস্তা ছিল, সেই খারাপ রাস্তা আছে, কিন্তু অনেকটাই কাজ এগিয়ে গেছে। যেখানে যেখানে কাজ এগিয়েছে সেখানটা ভারী সুন্দর, পুরো ডবল লেন রাস্তা, মানে দেখার মতো। ওভারভিউ আপনাকে যদি স্কাই ভিউ দেখানো হয় তাহলে অনেকটা এইরকম দেখাবে। জলপাইগুড়ি ডুয়ার্সের বাগড়াকোটে লুপ সেতু তৈরি হচ্ছে। পশ্চিমবঙ্গ এবং সিকিমকে যুক্ত করার জন্য এই লুপ সেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আর সেই সেতু দেখতে প্রচুর মানুষের ভিড় হচ্ছে এখন। সবাই ইয়াং জেনারেশন সেলফি করার জন্য বা রিল বানানোর জন্য এখানে প্রচুর ভিড় হচ্ছে এখন। একটা শার্প টার্ন আর তার ওপর এক লপ্তে অনেকটা উঠে যাওয়া পাহাড়ি রাস্তায়, সেটা একেবারেই নতুন নয়। পাহাড় কেটে কেটে যখন রাস্তা তৈরি করা হয় সেরকম বাঁক অনেক থাকে। আর জলপাইগুড়ির ডুয়ার্সের বাগড়াকোটে লুপের মতো সেরকম সেতুই তৈরি হচ্ছে। নির্মাণ কাজ পুরোপুরি শেষ হয়নি, কিন্তু তাতেই নেট দুনিয়ার সুপারস্টার হয়ে উঠেছে এই পশ্চিমবঙ্গের লুপ সেতু, প্রথম লুপ সেতু। সেই সেতু দেখতে বাগড়াকোটের আশেপাশের এলাকা থেকে অনেক অনেক লোক আসছেন। পর্যটকদের কেউ কেউ ঠুমরে যাচ্ছেন, সেলফিও তুলছেন, বানাচ্ছেন রিল। আর সকলেই একটা কথা বলছেন, এই সেতুর উপর দিয়ে যাওয়ার মজাটাই আলাদা। আর হওয়ারই কথা, লুপ সেতু থেকে প্রাকৃতিক নৈসর্গ উপভোগের সুযোগ মানুষ পাবেন। দুপাশে চোখ রাখলেই মন্ত্রমুগ্ধ হয়ে যেতে হবে। চোখ বাড়ালেই দেখা যাবে নদী, বিশেষত সূর্যোদয় সূর্যাস্তের সময় এক মায়াবী পরিবেশ তৈরি হচ্ছে সেখানে। অনেকের ধারণা আগামী দিনে বাগড়াকোটের অন্যতম টুরিস্ট স্পট হয়ে উঠতে চলেছে এই লুপ সেতু। সার্বিকভাবে পশ্চিমবঙ্গ এবং সিকিমকে যুক্ত করার ক্ষেত্রে এই লুপ সেতুটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। শিলিগুড়ি থেকে কালিম্পং ও সিকিম যাওয়ার লাইফলাইন রাস্তা একটাই ছিল, 10 নম্বর জাতীয় সড়ক, যা মাঝে মধ্যে রুদ্ধ হয়ে যায়। কোনো একটা জায়গায় গাড়ি খারাপ হলে আর একটা গাড়ি ওভারটেক করে আসতে পারে না, লম্বা মাইল খানিক লাইন হয়ে যায় রাস্তাতে। সেই গাড়িতে অপেক্ষা করতে হয় ট্যুরিস্টদের। যারা এনজেপি থেকে ট্রেন ধরবে তাদের তো আতঙ্ক সৃষ্টি হয়। অনেকে এমনও হয়েছে ট্রেন মিস করেছে। আর যদি গরুবাতান হয়ে কালিম্পং এর দিকে সিকিমে যেতে হয় তাহলে তার 2.5 গুণ সময় লাগে। মাঝে মধ্যে কিন্তু বৃষ্টির কারণেও 10 নম্বর রাস্তা বন্ধ হয়ে যায় এই 10 নম্বর জাতীয় সড়কে। তার জন্যে যারা আমাদের পশ্চিমবঙ্গবাসী বা যারা টুরিস্ট হয়ে আসবেন বা এলাকার লোক, তাদের জন্য কিন্তু এই লুপ সেতুটা কি যে ভালো কাজ করবে, কি যে গুরুত্বপূর্ণ হতে চলেছে, যারা এই সেতু দিয়ে যাতায়াত করবেন তারাই বুঝতে পারবেন কি মহিমা এর। এই লুপ সেতু দেখতে দেখতে আমরা হঠাৎ দেখি লোলেগাঁও শহরে ঢুকে পড়েছি।
এই লোলেগাঁও শহর দিয়ে ক্রস করছি। এরপরে আমরা একজনকে জিজ্ঞেস করলাম রিসোর্ট ট্রি ফার্মটা কোন দিকে। আমাদের লোকটা বললো কিছু দূরটা একটুখানি এগিয়েই বাঁদিকে একটা ছোট কাঁচা রাস্তা নেমে গেছে, সেটা দিয়ে গেলেই সেই রিসোর্ট। তো চলুন সেখানে গিয়ে আপাতত আজকের জন্য বিশ্রাম। তো বন্ধুরা, আমরা পৌঁছে গেছি আমাদের রিসোর্টে। এই হচ্ছে সেই রিসোর্ট ট্রি ফার্ম। আপনাদের একটা ওভারভিউ দেখিয়ে দিচ্ছি। এরপরে আমি এর পরের পর্বে যখন আসব তখন এই রিসোর্টের চারিদিকে কেমন ভিউ এবং এখান থেকে কি দেখা যায়, রিসোর্টের ঘর কেমন, সেগুলো সবটাই দেখাবো। এবং এখান থেকে যখন আমরা ফিরবো পরশুদিন, আমরা ফিরে গেছিলাম ঋষভে, তারপরে গেছিলাম লাভাতে হয়ে গরুবাতান হয়ে আমরা এনজেপি স্টেশনের দিকে গেছিলাম। আমরা ফিরেছি বাসে, ভলভো বাসে। তো ওই কীভাবে ফিরেছি সেটাও আমরা পুরো এর পরের পর্বে আসছি। ততক্ষণ পর্যন্ত আমার সঙ্গে থাকুন। আমার ভিডিও যদি ভালো লাগে বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করুন, আর বেল আইকনের অল বাটন ক্লিক করে দিন, যাতে আমার কোনো ভিডিও বেরোলেই আপনার কাছে ডাইরেক্ট নোটিফিকেশন সরাসরি আপনার কাছেই প্রথম পৌঁছায়। আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করেন আমি নতুন করে ভিডিও দেখার এন্থু পাই। সেটা তো আগেও বলেছি, এবারও বললাম। তো ভালো থাকবেন বন্ধুরা, নমস্কার, আবার আসছি পরের ভিডিওতে।